We are the same boat, brother. We are in the same boat, brother. We are in the same boat, brother. We are in the same boat, brother. And if you shake one and you rock the other, it's the same boat, brother. চোখ কারো কালো কারো নীল কারো পিঙ্ক, চোখ কারো কালো কারো নীল কারো পিঙ্ক। তাই তো দেখি তোমার আমার একই আকাশ একই ধরনী। মোরা যাত্রী একই তরণী, সহযাত্রী একই তরণী। মোরা যাত্রী একই তরণী, সহযাত্রী একই তরণী। চোখ কারো কালো কারো নীল কারো পিঙ্ক, চোখ কারো কালো কারো নীল কারো পিঙ্ক। তাই তো দেখি তোমার আমার একই আকাশ একই ধরনী। মোরা যাত্রী একই তরণী, সহযাত্রী একই তরণী। মোরা যাত্রী একই তরণী, সহযাত্রী একই তরণী। মোরা যাত্রী একই তরণী, সহযাত্রী একই তরণী। We are in the same boat, brother. We are in the same boat, brother. It's the same boat, brother. বাংলাসিডনি.com এর এখন করবোটাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল আমরা সবাই ঘরে। আমি গৃহবন্দী শব্দটা বলতে চাই না, কিংবা ঘরে আটকে আছি তাও বলতে চাই না। বলতে চাই যে আমরা আমাদের সুরক্ষার জন্য, আমাদের ভালোবাসার মানুষগুলোর সুরক্ষার জন্য, আমাদের পরিবেশটাকে ভালো রাখার জন্য এবং আমাদের কমিউনিটি অন্যান্য সকল সদস্যদের সুরক্ষার জন্য আমরা বাসায় আছি। আমরা নিশ্চিত করতে চাই সবাই যেন ভালো থাকে এবং সবাই যেন আমরা ভালো মতো আবার সবার সাথে মিলতে পারি। এই জন্য আমাদের অস্ট্রেলিয়ান সরকার যে পদক্ষেপ নিয়েছেন, তারা যেভাবে পারছেন সাহায্য করছেন। যাদের চাকরি চলে গেছে তাদেরকে সাহায্য করছেন, যাদের বিজনেসের অবস্থা ভালো না তাদেরকে সাহায্য করছেন, যাদের মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন তাদেরকে সাহায্য করছেন, যারা হসপিটালে কিংবা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছেন না তাদেরকেও সাহায্য করছেন। নানাভাবে অস্ট্রেলিয়ান সরকার আমাদের সবাইকে সাহায্য করছে। সেই জন্য অস্ট্রেলিয়ান সরকারকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের ধন্যবাদ জানাই যারা আমাদের ফ্রন্ট লাইনে কাজ করছেন দিন রাত, সকল কিছুকে উপেক্ষা করে সাহসের সাথে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি রইল আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজকে আমার কিছু পুরনো কথা না মনে পড়ছে বারবার। গত বছর ঠিক আমার মনে আছে যে আমি হঠাৎ করে অফিস থেকে কাজ শেষ করে যখন বের হয়েছি, হঠাৎ দেখলাম যে অফিসের নিচে মানুষজন ট্রলি বোঝাই করে খাবার দাবার নিয়ে যাচ্ছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা দেখেছিলাম সেটা ছিল ট্রলি ভর্তি করে টয়লেট টিস্যু পেপার নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না আসলে ঘটনাটা কি হচ্ছে, তখন আমি জানিনি করোনা ভাইরাসের বিষয়টা। দেখলাম মানুষ দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, প্রচুর খাবার নিয়ে ট্রলি ভর্তি করে যাচ্ছে। আমি মার্টিনকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ঘটনাটা কি হচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেল নাকি? তারপরে দেখলাম যে আসলে এক ধরনের একটা যুদ্ধের মতোই ব্যবস্থা। মানুষ খাবার দাবার নিয়ে দৌড়াদৌড়ি করছে, কিভাবে নিজেকে ভালো রাখবে, কি করবে না করবে সেসব নিয়ে ব্যস্ত। পরে বুঝলাম করোনা ভাইরাসের বিষয়টা কি হচ্ছে। করোনা ভাইরাস ক্রমাগত রূপ বদলাচ্ছে। সেই সাথে মানুষও কিন্তু থেমে নেই, মানুষও কিন্তু করোনা ভাইরাসের সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করে যাচ্ছে, এবং দেখছি আমরা মানুষ কিন্তু সামনের দিকে এগিয়েই যাচ্ছে, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। সেই সাহসের জায়গা থেকেই বলছি আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর শায়লা
জাহিদকে, আমন্ত্রণ জানিয়েছি ডক্টর তানভীর আহমেদকে। আমাদের সাথে থাকবে তামিম মান্নান এবং লুৎফা খালেদ। এই ৪ জনকে বিশেষ অতিথিকে নিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি তামিম মান্নানকে। শুভ সন্ধ্যা, আপনি কেমন আছেন? ভালো। কেমন আছেন তামিম? ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর সবাই ভালো থাকলে ভালো থাকা হবে আর কি। আমি একটু তামিমের পরিচয় দিই। তামিম আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার বেশ পরিচিত একটা মুখ এবং খুব আদরের একটা মুখ। তামিম চুটিয়ে কাজ করেছে এপার বাংলা ওপার বাংলার নাটকের সাথে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে জড়িত তামিম। তামিম বেশ কিছু নাটক করেছে। যারা দেখার সুযোগ হয়নি, যাদের দেখার সুযোগ হয়নি তারা হয়তো, আমি জানি না তামিম এই নাটকগুলো কি আমরা দেখার কোনো, আমাদের দেখার কোনো ভিডিও কিংবা নাটকগুলো তো মঞ্চে করা, আর মঞ্চ নাটকের যেই ফিলটা সেটা আসলে ক্যামেরা বন্দী হওয়ার পরে আর ঠিক অতটা বোধ করা যায় না। তো চেষ্টা থাকবে হচ্ছে কি, আবার যখন সব খুলে যাবে, আবার আমরা মঞ্চে যেতে পারবো, তখন দেখার আহ্বানই করতে চাই। তামিম, আমি জানতে চাচ্ছি যে এখন কি মঞ্চ নাটকের জন্য কোনো প্রিপারেশন বা কোনো কিছু হচ্ছে এই কোভিড কালীন সময়ে? এখনই কি মোক্ষম সময় প্র্যাকটিস করা বারে বারে কি হচ্ছে আসলে এখন? কি নিশ্চয়ই বলতে বাধা নেই, আমি এখনো আপনাদের সাথেই কাজ করার চেষ্টা করছি। টিটো দার সাথে কাজ করার চেষ্টা করছি ওপার বাংলা থেকে। তো আমরা যেটা চেষ্টা করছি নিজেকে ব্যস্ত রাখতে, তো এই যে একটা ব্রেক পাওয়া গেছে, এই সময়টাকে আমরা চেষ্টা করি নিজেকে আরেকটু পরিশুদ্ধ করতে, আরেকটু চর্চা করতে, যাতে যখন সময় আসবে হয়তো আমরা আগের মতো ঠিক অতটা সময় কিন্তু পাবো না মঞ্চে ফিরে যাবার জন্য। কারণ দেখা যাবে অনেকেই অনেক প্রোগ্রাম নিয়ে তৈরি হয়ে আছেন, তখন হয়তো রিহার্সাল কিংবা চর্চার সুযোগটা কম থাকবে। তো এই সময়টাকে সেভাবে আসলে ব্যবহার করাটাই শ্রেয় মনে করি আমি। এমন কি কোনো পরিকল্পনা আছে যে যেহেতু মঞ্চে এখন যেতে পারছি না, আমরা মঞ্চে কাজ করতে পারছি না, অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু করার এমন কি কোনো পরিকল্পনা আছে যে যে নাটকগুলো মঞ্চে করা যায় সেই নাটকগুলো আমরা অনলাইনে যদি দেখাতে পারি আমাদের দর্শকদের জন্য, এমন কোনো কিছু হচ্ছে কিনা? কাজ হচ্ছে, পরিকল্পনা আছে, অনেক সময় সুপ্ত ভাবনাও থেকে যায়। অবশ্যই করা যেতে পারে। যেমন আমার তো ধারণা রেডিও নাটক একটি খুব জনপ্রিয় মাধ্যম ছিল বাংলাদেশে। আমরা যখন ছোট ছিলাম, আমার ধারণা রেডিও নাটকের জন্য কিন্তু আমরা অনেকে অপেক্ষা করে থেকেছি, সপ্তাহে 1 দিন কি 2 দিন হতো। তো সেই চার্মটা ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে। আমি কলকাতা থেকে সানডে সাসপেন্স নামে একটা গল্প বলার অনুষ্ঠান শুনি রেডিও মির্চিতে। আমি অপেক্ষা করে থাকি প্রতি রবিবার নতুন একটি পর্বের জন্য। তো আমরা যারা লোকালি এখানে কিছুটা সংস্কৃতি চর্চার চেষ্টা করি বাংলা ভাষা নিয়ে, আমার মনে হয় ওরকম কিছু আমরা এখানে চাইলেও করতে পারি। বাহ! আরেকটা জিনিস আমি বলতে চাই দর্শক আপনাদেরকে যারা অনলাইনে আছেন, তামিম কিন্তু আমাদের অনেক ভালো ভালো বাংলা সিনেমা এনে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে। তামিম, এ ব্যাপারে কিছু বলবেন কিনা যে আর কোনো সিনেমা আসার সুযোগ আছে কিনা, আমাদের দেখার সুযোগ হবে কিনা? এখন যেহেতু সিনেমা হলগুলোতে আমরা যেতে পারছি না, কি অন্য কোনো পরিকল্পনা আছে কিনা? আপু, সিনেমা হলের যে চার্মটা, সেটা তো অল্টারনেট একটা মাধ্যম, অবশ্যই ওটিটি আছে। আমাদের বাংলাদেশের চরকিও একটা প্ল্যাটফর্ম এসছে, কলকাতার হইচইও আছে। কিন্তু যেই সিনেমাগুলো আসলে বিশাল পর্দাতে একসাথে বসে দেখার জন্য তৈরি হয়েছে, সেই আমেজটা কোনোভাবেই একা কিংবা পরিবারের সাথে নিয়ে বসে দেখলে পাওয়া যাবে না। তো আমি এখনো সিনেমাটাকে বড় পর্দায় দেখার ব্যাপারেই আগ্রহী সবচেয়ে বেশি। আশা রাখি আমরা খুব শীঘ্রই বড় পর্দায় ফিরে যেতে পারবো এই লকডাউনটা শেষ হয়ে গেলে। যেমন বাংলাদেশ থেকে অনেক প্রতীক্ষিত একটা সিনেমা মিশন এক্সট্রিম, আশা করছি ডিসেম্বরের 3 তারিখে বিশ্বব্যাপী মুক্তি পাবে এবং আমরাও এখানে বসে দেখতে পাবো সিনেমা। আবার কলকাতা থেকেও গোলন্দাজ নামে একটি সিনেমা আসছে, ওটাও আমরা চেষ্টা করব যদি লকডাউনের পরে নভেম্বরের মাঝামাঝি দেখানো যায়, আমরা ওটাও দেখাতে চাই। ভেরি গুড, আমরা শুনে ভীষণ ভালো লাগলো। আমরা অপেক্ষায় থাকবো ডিসেম্বরে এই ছবি দেখার জন্য। এবার তানিমকে আমি, যেহেতু তানিম আমাদের এখন অভিনয় করে দেখাতে পারছে না, কিন্তু তানিমের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, তানিম
আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে একটা কবিতা শোনাতে পারে কিনা? অনেক ধন্যবাদ আপু। শুরুতেই বলে রাখতে চাই, যেটুকু গুণ কিংবা চর্চা থাকলে নিজেকে শিল্পী কিংবা আবৃত্তি শিল্পী বলা যায়, তার ধারে কাছে কিছুই আমার নেই। তো আমি পড়ার চেষ্টা করি, যদি কারো ভালো লেগে যায় সেটার সম্পূর্ণ কৃতিত্ব শ্রোতা হিসাবে আপনাদের, আর ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমার খুব পছন্দের একজন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অকালে চলে যাওয়া এই মানুষটা হয়তো এই কবিতাটা যখন লিখেছিলেন তখন ভাবেননি পৃথিবীর এরকম একটি রূপ আসবে কোনোদিন। তো ঠিক ওই কথাগুলোকে আজকের দিনে আমার মনে হয়েছে নতুন ভাবে ভাবা যেতে পারে, তো সেই চেষ্টাই করছি। কবিতার নাম খুব কাছে এসো না। খুব কাছে এসো না কোনোদিন, যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। অতীত থেকে ওই চোখের কাছে থাকা, একটা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে থেকে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্ব আছে। মুখের মেয়ে, অত কাছে এসো না কোনোদিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ি, তাতে বরং দূরে থেকে, যেমন দূরে থাকে স্পর্শ থেকে ছোঁয়া, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা, প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যে পৃথিবীতেও তবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ বলতে পারেনি পৃথিবী। ধন্যবাদ। আমি তো কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম তানিম। আম মনে হচ্ছিল ওই কবিতাটা এত দ্রুত শেষ হয়ে গেল কেন? আরো খানিকক্ষণ কেন শুনলাম না? খুব ভালো অনেক লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ তানিম, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে এখন অনেক ধন্যবাদ আপু। হুম, আর আ দর্শক হিসেবে বলতে চাই, আপনারা অসাধারণ একটি পরিবেশনা করেন, এবং বাংলা সিডনি এবং আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং এরকম প্রোগ্রাম আরো আসুক এই অনুরোধটুকু আমরা করব। ধন্যবাদ তানিম। এই ধরনের কথা ডেফিনিটলি আমাদেরকে অনেক উৎসাহ যোগায়, আমাদেরকে বুঝতে সাহায্য করে। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো বিশেষ করে কোভিডের এরকম সময়ে আমরা কমিউনিটির জন্য যদি কিছু করতে পারি, কিছু ব্যস্ততা, কিছু এনগেজমেন্ট যদি কমিউনিটির জন্য আমরা তৈরি করতে পারি, তাহলে এটা আমাদের জন্য যেমন ভালো লাগবে, আমি বিশ্বাস করি কমিউনিটিরও ভালো লাগবে এই ধরনের অনুষ্ঠান থেকে। তানিমকে আবারও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি এখন আমাদের এই অনুষ্ঠানে ডেকে নিচ্ছি ডক্টর শায়লা জাহিদকে। আসসালামু ডক্টর আলাইকুম। শায়লা জাহিদ, কেমন আছেন? আছি ভালো। ভালো জানি। আপনারা যেভাবে কাজ করছেন, রাত দিন সবার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, এটা একটা আম আসলে কি বলবো জানি না। এটা হয়তো ওইভাবে বলে প্রকাশ করা যাবে না। আপনাদের জন্য আমাদের মানে সবার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ আপনাদের জন্য। আম শায়লা জাহিদ, আপনি কাজ করছেন সিডনি, ওয়েস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্ট, ব্ল্যাকটাউন হ্যাঁ, ওয়েস্টমিড হসপিটাল। হ্যাঁ। আপনাদের হসপিটালগুলোর কি অবস্থা? যদি শুরুতেই জিজ্ঞেস করি যে এই যে কোভিড বেড়েই চলেছে, বোধহয় গতকাল পর্যন্ত আমরা জানি নিউ কেসেস ছিল ১,৩৩১। তার মানে ক্রমাগত বেড়েছে। হয়তো খানিকটা কমলেও আবার সেই জায়গায় চলে যাচ্ছে। তো আপনাদের হসপিটালগুলো আপনাদের কি অবস্থা দেখা যায়? কি হচ্ছে ওখানে এখন? এখন এই বছর যে কোভিডের যে স্পাইকটা হয়েছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এটা অনেক বেশি। আমরা গত বছর এরকম এত পেশেন্ট দেখিনি, এখন আমরা যা দেখছি। আপনারা যেরকম প্রতিদিন যে কেস নাম্বার দেখছেন, 1200, 1300 যে কেস নাম্বারগুলি দেখছেন, অত পেশেন্ট হয়তো এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে না। কারণ বেশিরভাগ পেশেন্টই ওগুলি সবাই বাসায় থাকে। এর মধ্যে থেকে হয়তো 30-40% পেশেন্ট হসপিটালে প্রেজেন্ট করছে। আচ্ছা, আচ্ছা। এখানে সেজন্য সেইভাবে বুঝতে হবে যে আমরা এর আগে হয়তো এর ১/১০ হয়তো দেখেছি। 1/10 প্রপোর্শন পেশেন্ট দেখেছি, হয়তো কোনোদিন হয়তো আমরা একটা পেশেন্টও পাইনি, হয়তো
এক সপ্তাহে ১ টা কি ২ টা পেশেন্ট পেয়েছি। এখন আমরা ডেইলি মনে করবেন যে হিউজ নাম্বার অফ পেশেন্ট দেখছি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। ব্ল্যাকটাউন এবং ওয়েস্টমিড ২ টা হসপিটালই কোভিড পেশেন্ট অ্যাডমিশন করে। সুতরাং ওখানে প্রেজেন্টেশন অনেক বেশি। কিছু হসপিটাল আছে যারা কোভিড পেশেন্ট অ্যাডমিশন করে না। ওখানে কোভিড পেশেন্টগুলি যায় না, অ্যাম্বুলেন্স ওখানে নিয়ে যায় না। বাট এখানে ওরা যখন আসে তখন হয়তো অনেক সময় পেশেন্ট নিজে প্রেজেন্ট করে অথবা পেশেন্ট অ্যাম্বুলেন্সের থ্রুতে আসে। তা আগের বছরের তুলনায় এবারে আমরা অনেক বেশি পেশেন্ট দেখছি। আচ্ছা, আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা ক্রনিক বা অ্যাকিউট ডিজিজ যাদের আছে তাদের যে রেগুলার যে অ্যাপয়েন্টমেন্ট গুলো ছিল হসপিটালের সাথে সেগুলো হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে বা তারা যাচ্ছে না, এর ইম্প্যাক্টটা আসলে কি হবে পরবর্তীতে? মানে যারা অ্যাপয়েন্টমেন্ট ছিল বলছে যে না এখন না, বা অনেকে যেতে ভয় পাচ্ছে হসপিটালে, ভাবছে অনেক কোভিড পেশেন্ট আছে ওখানে গেলে ওদের আরো ক্ষতি হবে। তো এই পেশেন্ট গুলোর আসলে কি ব্যবস্থা করছে সরকার? আচ্ছা, আমি আসলে ফ্রন্টলাইন ডাক্তার। আমি এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি। আমি আমার ডিপার্টমেন্টের কথা ভালো বলতে পারবো। বাট এটাতে যেটা বলা যাচ্ছে যে, যেহেতু ইলেকটিভ পেশেন্টগুলি এবং কোল্ড কেসগুলি এখন দেখা হচ্ছে না, প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। বিকজ হসপিটালে এখন এত বেশি অন্যান্য স্টাফ যারা ওই সমস্ত পেশেন্টগুলি লুক আফটার করতো, তাদেরকে এখন ওই কোভিড ওয়ার্ডের মানে ইউজ করা হচ্ছে। যার জন্য যেহেতু রিসোর্সটা সেরকম নাই এবং এখন যদি ওই ধরনের কেস যেগুলি ইলেকটিভ কেস, নন আর্জেন্ট কেস যদি এখন হসপিটালে আনা হয়, তাতে দেয়ার বি রিস্ক অফ ওরা আবার কোভিড ইনফেকশন হতে পারে। এই সমস্ত কারণে ওগুলিকে এখন মোটামুটি বন্ধ করা হয়েছে। আউট পেশেন্ট ক্লিনিকগুলিকে অনেক স্লো ডাউন করা হয়েছে। আগের মতো পেশেন্ট দেখছে না। তাই এর মধ্যে হয়তো ভালো হলো এটাই যে ইনফেকশন হওয়ার চান্সটা কম হবে। কিছু তো আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। অনেক কমপ্লেক্স পেশেন্ট আছে। হয়তো অনেকদিন ফলো আপ না হলে পরে ওরা কিছু কমপ্লিকেশন অবশ্যই ডেভেলপ করবে। বাট ভালো খারাপ মিলে প্রোস অ্যান্ড কনস মিলায় আমাদেরকে দেখতে হবে যে কোনটা বেশি উপকার হবে। তো সেই কারণে সিস্টেমটা এখন ওভাবে করা হচ্ছে। কিছু পেশেন্ট আছে যেগুলি আর্জেন্ট কেস এবং সেমি আর্জেন্ট কেস, সেগুলি অনেক সময় আমরা যে সমস্ত পাবলিক হসপিটালে কোভিড পেশেন্ট আছে ওখানে না ভর্তি করে সরকারি আমাদেরকে প্রাইভেট হসপিটালের ব্যবস্থা করে দিচ্ছে। তো সুতরাং অনেক পেশেন্ট আছে যেগুলি নন আর্জেন্ট মানে সেমি আর্জেন্ট পেশেন্ট বা আর্জেন্ট পেশেন্টগুলি প্রাইভেট হসপিটালে যাচ্ছে। আচ্ছা, এটা তো তাহলে খুবই ভালো একটা ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম ডক্টর শায়লা, যে সমস্ত আর্জেন্ট পেশেন্ট গুলো আছে যারা হসপিটালে যাওয়ার কথা সেইখান থেকে তাদের ট্রান্সফার করে প্রাইভেট হসপিটাল গুলোতে নেওয়া হচ্ছে তাদের চিকিৎসার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা আমার জানা ছিল না, হয়তো অনেকেই জানলেন এখন। আরেকটা জিনিস আমি জানতে চাই যেটা হলো ইমার্জেন্সিতে যারা যাচ্ছেন তাদের আসলে কি কি বিষয় খেয়াল রাখা দরকার? মানে অনেকে হয়তো আত্মীয় স্বজন সহ চলে যাচ্ছেন, অনেকে হয়তো অ্যাম্বুলেন্স নিচ্ছেন না, অনেকে হয়তো মানে মানে ভয়ের চোটে হয়তো কোনো কিছু টেস্ট না করেই চলে যাচ্ছেন। মানে কি হচ্ছে আসলে ওইখানকার চিত্রটা আসলে হ্যাঁ, আচ্ছা বলছি যেমন ধরেন এই জুন থেকে যে শুরুটা হয়েছে এবং স্পাইকটা যে বাড়ছে, নাম্বার কেসও বাড়ছে, এখানে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টও নতুন অনেক কিছু পরিবর্তন হচ্ছে। নতুন অনেক গাইডলাইন, প্রোটোকল আসছে। মেইনলি এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে এটা আমরা পেশেন্টের সেফটি দেখছি, আমাদের স্টাফদের সেফটি দেখছি। কোনটাই কম্প্রোমাইজ করা যাবে না। পেশেন্টের সেফটি ট্রিটমেন্টও কম্প্রোমাইজ করা যাবে না এবং পেশেন্টের থেকে যেন আমাদের স্টাফদের কারণে কোনো ক্ষতি না হয় সেটাও কম্প্রোমাইজ করা যাবে না। এজন্য ম্যাসিভ চেঞ্জ হয়েছে গত এই কয়েক সপ্তাহের মধ্যে। ১ নম্বর হলো যে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনি শুধু যে কোভিড পেশেন্ট প্রেজেন্ট করছে তা না। যারা অলরেডি নোন কোভিড পেশেন্ট তারা প্রেজেন্ট করছে। যারা সাসপেক্টেড কোভিড পেশেন্ট তারা আসছে। যারা নন কোভিড পেশেন্ট তারা আসছে অন্য সমস্যা নিয়ে, লাইক হার্ট অ্যাটাক নিয়ে, স্ট্রোক নিয়ে, তারপরে ট্রমা নিয়ে, অনেক রকমের অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে, অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস এরকম নিয়েও আসতেছে। সুতরাং এই সমস্ত কারণে এমার্জেন্সি ডিপার্টমেন্টকে আমরা এখন কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। যাতে কন্টামিনেশন না হয়, একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের ইনফেকশনটা যাতে না ছড়ায়। তো ওটা করা হয়েছে এবং প্রতিটা পেশেন্টই মোটামুটি যখন আসে ওদের সবাইকে চেক করা হয় কোভিডের জন্য। কারণ অনেক অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট থাকে যারা কোভিডের জন্য আসে নাই, হয়তো অন্য কারণে এসেছে। কিন্তু আল্টিমেটলি দেখা যাচ্ছে তারা কোভিড পজিটিভ হচ্ছে। এখন এই সময় কোনো ভিজিটর, কেউ ফ্যামিলি মেম্বার অ্যালাউড না। পেশেন্ট ইটসেলফ বা পেশেন্ট আসতে পারবে এমার্জেন্সি ডিপার্টমেন্টে। হয়তো ফ্যামিলি মেম্বার ওকে ড্রপ করে দিয়ে যেতে পারবে এমার্জেন্সি গেটের সামনে। এক্সেপ্ট পিডিয়াট্রিক পেশেন্ট, তাদের একটা প্যারেন্ট থাকতে অ্যালাউড করা হয়েছে।
আর অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েটিং রুমে যেগুলো আমরা সাসপেক্টেড কোভিড বলছি না, মনে করবেন যে এই একটা অ্যাবসেস নিয়ে আসছে বা একটা মানে ফ্র্যাকচার নিয়ে আসছে বা অন্য কিছু, ওয়েটিং রুমে বসে আছে। আহ, যখন সার্ভেলেন্স যে সোয়াবটা করা হয়, তখন দেখা গেল যে সে কোভিডের কমপ্লেন নিয়ে আসে না, অন্য কমপ্লেন নিয়ে আসছে, কিন্তু পজিটিভ হয়ে গেছে। কিন্তু ওই যে ওয়েটিং রুমে আরো যে 10-12 জন পেশেন্ট ওয়েট করছিল, তারা কিন্তু সবাই কাউন্টেড অ্যাজ এ ক্লোজ কন্ট্যাক্ট। সো হুম। সুতরাং অনেক সময় বুঝতে হবে যে আমি যে এমার্জেন্সিতে যাব, am I really sick? আমাকে হসপিটালে যেতে হবে, নাকি আমার জিপির সাথে দেখা করব, জিপির সাথে টেলিকনসার্ন করে আমি যদি জিপি বলে যে না আপনাকে হাসপাতালে যেতে হবে, এটা কোনো আমি এখান থেকে ট্রিটমেন্ট করতে পারবো না, তাহলে আসেন, কোনো অসুবিধা নেই। বাট অনেক সময় আমি দেখেছি যে নন আর্জেন্ট, যেগুলি দরকার নাই হসপিটালে আসা, তারপর ওনারা আসেন, হয়তো ভয় পান সেজন্য আসেন, কিন্তু জাস্ট যদি জিপির সাথে চেক আপ করে আসেন, তাহলে হয়তো এই যে রিস্কটা, যে ওয়েটিং রুমে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থেকে একটা হয়তো ওটা কোভিড সাসপেক্টেড না ছিল না, কিন্তু আলটিমেটলি পজিটিভ আসলো। তো এই কারণে এইটা অ্যাভয়েড করার জন্য এই জিনিসটা আমার মনে হয়, এই সাবধানতাটা আমাদের মানা উচিত আমাদের কমিউনিটি লোকদের, যে আসলে কি আমার যাওয়া দরকার আছে। আমি একটা এক্সাম্পল দিই, কিছু রিসেন্টলি একটা পেশেন্ট এসেছিল, ওর গলা ব্যথা ছিল। হ্যাঁ, কোভিডে কিন্তু গলা ব্যথা হয়, জ্বর হয়। তারপরে এখন যেহেতু ও কোভিড মানে জ্বর এবং গলা ব্যথা নিয়ে এসেছে, তো ওকে তো সাথে যেখানে আমরা সাসপেক্টেড কোভিড পেশেন্ট আছে তাকে ওখানে ট্রান্সফার করা হলো। এখন যেখানে প্রত্যেকটা পেশেন্টে যখন বসানো হয় এক একটা রিক্লাইনের চেয়ারে, মাঝখানে পার্টিশন কিন্তু অনলি একটা কার্টেন, কোনো ওয়াল নাই। এটা এটা ডিপার্টমেন্ট ইজ লাইক দ্যাট। তারপরে দেখা গেল যে ওর পাশের পেশেন্টটা পজিটিভ, বাট ও কিন্তু পজিটিভ না। আল্টিমেটলি ওই টনসিলাইটিস পেশেন্টটা কিন্তু ওই পাশের পেশেন্টের সাথে ক্লোজ কন্ট্যাক্টে পড়ে গেল। এখন ও বাসায় যাবে, ওকে ভর্তি করা লাগবে না, কারণ ওকে ওরাল অ্যান্টিবায়োটিক দিলেও ভালো হয়ে যাবে। এখন ওকে বাসায় যেতে হলে, ওর বাসায় 7 জন ফ্যামিলি মেম্বার আছে। এখন ও বাসায় যেতে চাচ্ছে না, বাসায় যেতে পারবে না। হসপিটালে ওকে অ্যাডমিশন করার দরকার নেই। ও হোটেলে অ্যাকোমোডেশনের পয়সা দিতে পারবে না। এই যে একটা ইস্যু, এটা কিন্তু উনি ইচ্ছা করলেই এভয়েড করতে পারতো, যে যদি মনে করতো যে না ঠিক আছে, আমার গলা ব্যথা জ্বর ব্যথা, আমি একটা কোভিড টেস্ট করি বা আউটসাইডে, এবং দেখি ওটা পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ হয়, জিপির সাথে আলাপ করে যদি অ্যান্টিবায়োটিক নিত, তাহলে কিন্তু ওর এই হ্যাসেলটা হতো না। তো এই সমস্ত কতগুলি জিনিস আছে যেগুলি আমরা বাইরে থেকে টেস্ট করে জানতে পারি যে আমার কোভিড আছে কি আছে না, এবং আমার হসপিটালে যেতে হবে কি যেতে হবে না, তাহলে এই হ্যাসেলটা আমরা অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, আমার বেশ কয়েকটা প্রশ্ন এসছে আপনার কাছে। প্রথম প্রশ্ন, তানিমের প্রশ্নে আমি ফিরে যাই, কারণ তানিম বলেছে যে রোগী হিসাবে কি সিমটম দেখলে আমি বুঝবো যে আমার কি কোভিড হচ্ছে কি হচ্ছে না, এবং আপনি বলেছেন যে হসপিটালে না গিয়ে বিভিন্ন জায়গায় সেন্টার হয়েছে টেস্ট করার জন্য, সেগুলোতে আমরা যেতে পারি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে রোগী হিসাবে কি সিমটম দেখলে বুঝতে পারবো। আর ডক্টর বেগও একটা প্রশ্ন করেছেন যে যারা ডাবল ডোজ নিয়েছেন সেই ধরনের পেশেন্টদেরকে আপনারা পাচ্ছেন আবার কোভিড আক্রান্ত হয়েছে। তো প্রথমে প্রথমটা বলছি, হ্যাঁ, রোগী হিসেবে আসলে করোনা ভাইরাসটা তো আমাদের কাছে নতুন, আমরা প্রতিদিনই শিখছি এটা সম্বন্ধে। তো প্রথমে যখন করোনা ভাইরাস আসে, তখন আমরা জানতাম যে করোনা মানে হলো জ্বর, কাশি, বুকে ব্যথা, এগুলি। তারপরে দেখলাম যে না, করোনা মানে ডায়রিয়া, কোনো জ্বর কাশি মানে বুকে ব্যথা থাকবে না, কাশি থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে যে পেটে ব্যথা, ডায়রিয়া নিয়ে আসছে। করোনা রোগীরা অনেক সময় হেডেক নিয়ে আসে, ডিজিনেস নিয়ে আসে, আর অন্য কোনো সিমটম থাকে না। করোনা রোগী অনেক সময় দেখা যাচ্ছে যে মানে জাস্ট টায়ার্ড ফিল করছে, কিন্তু ফিভার আছে, জাস্ট টায়ার্ড ফিল করছে, সোর থ্রোট আছে। এই ধরনের সিমটমগুলো, এগুলি আস্তে আস্তে এখন বের হয়েছে। আগে কিন্তু প্রথমে ছিল যে জ্বর কাশি হলেই বুকে ব্যথা করোনা, এখন আস্তে আস্তে দেখা গেলো যে না, হেডেকও প্রেজেন্ট, অনলি হেডেক নিয়ে প্রেজেন্ট করেছে করোনা পেশেন্ট, অনলি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে করোনা পেশেন্ট। আরেকটা জিনিস আছে যেটা অনেকের হয়, সেটা হলো যে ওই গন্ধ সেন্সেশনটা, অ্যানোসমিয়া, সেটা চলে যায়, টেস্ট সেন্সেশনটা চলে যায়। তা ম্যাক্সিমাম করোনা রোগী যারা আছে সবাই মানে আমাদের কমিউনিটিতে, ওরা ম্যাক্সিমাম কিন্তু মাইল্ড টু মডারেট কেস, সিভিয়ার কেস কিন্তু নাম্বার কম, এবং ওরাই হসপিটালে আসে। কিন্তু অনেক সময় মডারেট কেস বা মাইল্ড কেস হসপিটালে আসছে, তখন আমরা এই ফ্রন্টলাইনে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা দেখছি। তা আমরা যখন আপনাদেরকে বললাম যে 1300 যে ডেলি কেস নাম্বারটা দেখছেন, এর মধ্যে হয়তো 30% পেশেন্ট হসপিটালে প্রেজেন্ট করবো, বাট এই 30% পেশেন্টের মধ্যে হয়তো অর্ধেকের বেশি হয়তো ওরা সবাই বাসায় চলে যাবে এমার্জেন্সিতে দেখানোর পরে। কিন্তু যখন ওরা বাসায় চলে যাচ্ছে, তখন ওদেরকে একটা টেকওয়ে হোম প্যাক দিয়ে দিচ্ছি,
সাথে ওদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কিছু মেডিসিন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কিভাবে সেলফ আইসোলেশন করা হবে। এবং কোভিড ইন টাচ একটা টিম আছে যারা ওদেরকে টাইম টু টাইম খবর নিবে। আর যারা যারা বাসায় যেতে পারে না, যেমন ধরো যারা মেনটেন করতে পারবে না, যে ওদের সেপারেট বেডরুম নাই, ওরা আইসোলেশন মেনটেন করতে পারবে না, তাদের জন্য স্পেশাল হসপিটাল অ্যাকোমোডেশন একটা আছে। ইটস কাইন্ড অফ হোটেল অ্যাকোমোডেশন। ওখানে ওরা থাকে, ওটার ব্যবস্থা করা যায় আর কি। এবং ওখানে কতদিন ওরা থাকতে পারছে? ওখানে ওই যে 14 দিন মোটামুটি তো সবাইকে আইসোলেশনে 14 দিন থাকতে বলে, তারপর টেস্টে নেগেটিভ হলে পরে তখন ওই পাবলিক হেলথ অর্ডার দিবে, রিলিজ অর্ডার দিবে। কেন এই 14 দিন বা এই 21 দিন এটাও ডিপেন্ড করে কেস টু কেস, ভ্যারি করে। তো এটা কোনো মানে ম্যাক্সিমাম কেসে 14 দিন পরে মোটামুটি ওরা সবাই রিলিজ হয়ে যায়। বাট অনেকের একটু এক্সটেন্ড করে, যাদের একটু ইলনেস আছে, ইমিউনো কম্প্রোমাইজ আছে, তাদের জন্য একটু অনেক সময় এটা এক্সটেন্ড করে টাইমটা। আচ্ছা, ডক্টর বেগ যেই আমরা যে সমস্ত করোনা রোগী দেখি এখানে, কারা কোন গ্রুপের লোকদেরকে আমরা বেশি দেখছি, এটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে ম্যাক্সিমাম কেস দেখা যাচ্ছে যে ওদের ভ্যাকসিন হেজিটেন্সি আছে, ভ্যাকসিনটাকে ওরা মানে স্বীকার করে না যেটা ভ্যাকসিন কোনো কাজ করবে। অনেকে মনে করে যে ডিনাই করে যে করোনা বলে কোনো ভাইরাস আছে, ওরা ভ্যাকসিনের ধারে কাছে যায় নাই। তাদের হচ্ছে আরেকটা আছে যে ওরা ভ্যাকসিন হয়তো একটা ডোজ দিয়েছে 1 সপ্তাহ আগে বা কয়েকদিন আগে, বাট ওই যে স্ট্রিক্টলি সোশ্যাল আইসোলেশন যেটা লকডাউনটা মেনটেন করার কথা, ওইটা ওরা করছে না। তো এই 2টা গ্রুপ সবচেয়ে বেশি আমরা দেখছি। যে একটা হলো যে কোনোই ভ্যাকসিন দেয় নাই, 60 ইয়ার্স 70 ইয়ার্স ওল্ড লেডি যারা আসছে, পেশেন্ট আসছে যারা, তারা দেখা গেলো যে এই 2 সপ্তাহ আগে আমি ফার্স্ট ডোজটা দিয়েছি। তার মানে কবে ভ্যাকসিন শুরু হয়েছে, সেই মার্চ থেকে, সেখান থেকে এখন পর্যন্ত ওরা মাত্র একটা ম্যানেজ করতে পারছে একটা ডোজ দিতে। তার মানে দে আর অল ভ্যাকসিনের ডিনাই ছিল, হেজিটেন্সি ছিল, ওরা দেয় নাই। ওই সমস্ত রুগী আমরা বেশি দেখি। যেটা ডাবল ভ্যাকসিন যে ডোজ যেটা বলতেছেন, ওটা খুবই আমি আমার নিজের চোখে দেখি নাই, বাট অনেক কেস আপনারা শুনেছেন যে ডাবল ভ্যাকসিন হয়েছে, মারা গেছে। বাট এগুলি হলো মেইনলি এল্ডারলি পেশেন্ট। তো এল্ডারলি পেশেন্টদের যে ভ্যাকসিন দিলে যে কতটুকু কাজ করবে, সে যাদের যেহেতু যখন একটা মানুষের বয়স হয় তখন সমস্ত সিস্টেমটাই তো আস্তে আস্তে উইক হয়ে যায়। দ্যাট মিনস তার ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়। যখন আমরা ভ্যাকসিন দিই আমাদের ইমিউন সিস্টেমটা রেসপন্ড করে ভ্যাকসিনের এগেনস্টে, যেটাকে বলে ইমিউনোজেনিসিটিটা। সো ইমিউনোজেনিসিটিটা লেস পাওয়ারফুল হবে একটা ওল্ড পেশেন্টের জন্য, একটা এল্ডারলি পেশেন্টের জন্য। তখনই ওই ভ্যাকসিনটা অনেক সময় কাজ করে না। ওই কারণে অনেক সময় ডাবল ভ্যাকসিনেটেড লোকরা অনেকে মারা গেছে। বাট আমি বয়স্ক মানুষদেরকে ডাবল ভ্যাকসিন দেখা রোগী দেখেছি যারা খুব অল্প সিকনেস হয়েছে এবং আলটিমেটলি ভালো হয়ে বাসায় চলে গেছে। তো যারা ডাবল ভ্যাকসিন নিয়েছেন এবং মানে তারা এফেক্টেড হয়েছেন, এবং সেই সমস্ত মানুষগুলো কি আবার অন্যদেরকে এই ভাইরাসটা ছড়াতে পারেন? যেমন ধরেন আমরা মনে করি আমি ডাবল ভ্যাকসিন নিয়েছি, আমার জন্য সব ক্লিয়ার এবং আমার আর কোনো কিছু হবে না, অতএব আমি কাউকে ছড়াচ্ছি না। কিন্তু করোনা ভাইরাস তাকে অ্যাটাক করেছে এবং না অজান্তেই উনি হয়তো ছড়িয়ে যেতে পারেন। এটা কি সম্ভব? ছড়াতে পারে, কারণ ডাবল ভ্যাকসিন নিয়ে আমাদের অনেকেই আছেন যে ডাক্তার কিছু ওরা ইনফেক্টেড হয়েছে, মাইল্ড ইনফেকশন হয়েছে, এবং আলটিমেটলি দেখা গেল যে ওনার স্পাউসকে সেও পজিটিভ হয়েছে এবং ওরও ইনফেকশন হচ্ছে। এটা যে হচ্ছে না তা না, এটা হয়। এবং ভ্যাকসিনের যেটা বলাই হচ্ছে যে ইফিকেসি 89%, 95% ইফিকেসি, দ্যাট মিনস দ্যাট 89-95% কেসে যে হয়তো লেস ইনফেকশন হবে না, বা ইনফেকশন হতে পারে। তানিম আরেকটা প্রশ্ন করেছে, সাধারণত বুকে ব্যথা হলেই মেডিকেল সেন্টারের পরিবর্তে সরাসরি হাসপাতালে ইমার্জেন্সিতে যেতে বলা হয়। এক্ষেত্রে নতুন কোনো পরামর্শ হতে পারে কিনা? এখনো নতুন কোনো পরামর্শ হবে না, কারণ বুকে ব্যথা এমন একটা জিনিস, ইটস আ হাই রিস্ক টার্ম। সো এটা হলো রেড ফ্ল্যাগ, যেটাকে আমরা বলি আমাদের টার্ম যে রেড ফ্ল্যাগ সাইন। এনিওয়ান, ইভেন 20 বছরের একটা ছেলে যদি এসে বলে আমার বুকে ব্যথা, আমাদের নার্স এটাকে সিরিয়াসলি ধরবে, বিকজ এটা কেউ রিস্ক নেবে না যে না 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 তোমার এটা কিছু না, তোমার এটা হার্টের কিছু না। কারণ অনেক পেশেন্টেরই আমরা দেখেছি 20 বছর 22 বছরের ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাক হয়েছে। সুতরাং বুকে ব্যথার টার্মটা এত একটা অ্যালার্মিং সাউন্ড
ওই জিপি কে বললেও ওরা বলবে যে হাসপাতালে যান। সরাসরি হাসপাতালে। হ্যাঁ, আমাদের কারণ আরেকটা প্রশ্ন এসছে এটাতে মানুষ যেহেতু মারা যেতে পারে, এজন্য কেউ এই রিস্কটা নিবে না। হ্যাঁ, সেটা যেটাই হোক আমরা হয়তো হসপিটালে গেলেই সেটা বুঝতে পারবো আসলে বিষয়টা কি হচ্ছে, নেগলেক্ট না করে। অবশ্যই, অবশ্যই। রাসেল খান একটা প্রশ্ন করেছে, হাউ ইজ দ্য ম্যাটারনিটি ওয়ার্ড বিং ম্যানেজ এট ব্ল্যাকটাউন হসপিটাল? ম্যাটারনিটি ওয়ার্ড যেখানে যদি কোনো হসপিটাল এখন মোটামুটি যে সমস্ত মানে পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে ওয়ার্ডে যাচ্ছে, তাদের সবারই সোয়াব কোভিড টেস্ট করতে হচ্ছে, এবং ওটা নেগেটিভ হলে তারপরে ওরা ওই মানে ওয়ার্ডে যাচ্ছে। তো প্রতিটা পেশেন্টই যখন হসপিটালে অ্যাডমিটেড হচ্ছে, ইনসাইডে ঢুকছে, এভরিওয়ান ইজ টেস্টেড। তো সুতরাং ম্যাটারনিটি ওয়ার্ড অ্যাজ ইউজুয়াল চলছে, যেটা বাচ্চা হওয়া ওটা তো আর আটকানো যাবে না, ওটা তো চলছে। এবং যাদের প্রেগনেন্ট লেডি যাদের ভ্যাকসিন, সবাইকে এনকারেজ করা হচ্ছে প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং সবাইকে যে ভ্যাকসিন নেওয়ার জন্য। আমার মনে হয় না, এবং ম্যাটারনিটি ইটস এ এমার্জেন্সি, ইটস এ আর্জেন্ট কেস, ইট ইজ নট এ ইউ ক্যান হোল্ড ইট, সো এটা চলছে। তো ওটার জন্য স্পেশাল কোনো প্রিকশন নেওয়া হয়েছে? অন্যান্য ডিপার্টমেন্টগুলো যেভাবে হয়েছে ম্যাটারনিটি ডিপার্টমেন্ট ঠিক সেই রকম একইভাবে ম্যাটারনিটির মতো চলছে। ওরা যেমন এমার্জেন্সি ডিপার্টমেন্টে কোনো পেশেন্ট হলে ওরা অত ফ্রিকুয়েন্টলি এমার্জেন্সি ডিপার্টমেন্টে ওদের স্টাফদেরকে পাঠায় না, আসতে চায় না। ম্যাক্সিমাম কেসে যেমন অন্য হসপিটালে, কিছু হসপিটাল আছে যে ইনপেশেন্ট টিমের ডক্টররা ইডিতে আসেই না, যেহেতু ওদের চান্স যে ওরা হয়তো ইনফেকশনটা নিতে পারে, কন্টামিনেট হতে পারে। এই কারণে ওরা পেশেন্টের ডক্টররা ইনপেশেন্টই থাকে। আমরা যদি মনে করি পেশেন্ট ভর্তি লাগবে, ওরা হয়তো অ্যাডমিশন নিয়ে ওয়ার্ডে চলে যায়, তারপর ওরা দেখে। বাট যখন ওয়ার্ডে যায় তার আগে ওরা ক্লিয়ার হয়ে নেয় যে ওর কোভিড নেগেটিভ। আর অনেক প্রেগনেন্ট মা এখন হসপিটালে যেতে ভয় পাচ্ছে, হয়তো তাদের রেগুলার চেক আপ আছে, ডেট আছে, তারা যেতে ভয় পাচ্ছে যে যেটা শুরুতেই বললাম যে হসপিটালগুলোতে, বিশেষ করে ব্ল্যাকটাউন ওয়েস্টমিড হসপিটালগুলোতে আমরা জানি রোগীর সংখ্যা অনেক বেশি, সেই সব জায়গায় মারা অনেকে যেতে ভয় পাচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন? কোভিড পেশেন্ট যারা ভর্তি হচ্ছে তারা কোভিড ওয়ার্ডে যাচ্ছে, অন্য ওয়ার্ডে যাচ্ছে না, তারা আইসোলেটেড। যারা আইসিইউতে যাচ্ছে আইসিইউতে, যারা কোভিড তারা মানে স্ক্যাটার্ড ভাবে অন্য ওয়ার্ডে নাই, বাইরে বসে নাই। এখন এমার্জেন্সি ডিপার্টমেন্টটা ডিফারেন্ট ইজ বিকজ এমার্জেন্সি ডিপার্টমেন্টে ওয়েটিং রুম আছে, এখানে পেশেন্ট ওয়েট করতে হবে। বাট যেখানে অন্য কোনো ডিপার্টমেন্টে এই জিনিসটা নাই, তো সুতরাং ওইসব জায়গায় লেস লাইকলি চান্স আছে। সুতরাং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের স্টাফিং, এভরিওয়ান উই আর ট্রাইং আওয়ার বেস্ট যাতে অন্য কোনো পেশেন্ট যাতে কোনো মানে ইনফেকশনটা না ছড়ায়, কম্প্রোমাইজ না হয়। হ্যাঁ, আমরা যেহেতু জানি যে ভাইরাসটা আসলে বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, এরকম ভাবেই জানি যে অ্যান্টিনেটাল কিন্তু ডিপার্টমেন্ট। এই যে এখন যেটা হসপিটালে আসতে হলে আপনাকে মাস্ক পরতে হবে, এটা যেমন সবার জন্য ম্যান্ডেটরি। মাস্কটা অনেক অনেক প্রিভেন্ট করছে। চারিদিকে সারা হসপিটালে সবখানে প্রতিটা কোনায় কোনায় অ্যান্টিসেপটিক আছে, ওটা হ্যান্ড ওয়াশ, হ্যান্ডের জন্য ইউজ করা হচ্ছে। এটা অনেক এই দুটো জিনিস অনেক অনেক প্রিভেন্ট করে। আরেকটা জিনিস আপনি যদি বলেন ডক্টর শায়লা, সেটা হলো যে আমরা যখন বাইরে বের হচ্ছি, আমাদের সাবধানতাগুলো আমরা যেমন প্রথম দিকে করেছিলাম, কন্টিনিউয়াস আমরা হাত ওয়াশ করছিলাম, কিংবা কি বলে এটাকে বিভিন্ন রকম জিনিস আমরা ইউজ করেছি, আমি হ্যান্ড স্যানিটাইজ ইউজ করেছি আমরা। এখন সেই বিষয়টা কি হচ্ছে, যেহেতু আমরা জানছি যে এটা শুধু বাতাসে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আমরা কি হাত ধোয়া বন্ধ করে দিব, কাপড় চোপড় চেঞ্জ করা বন্ধ করে দিব, কিংবা এটা যেমন আমি এটা বলতে চাচ্ছি যে এখনো যেহেতু অ্যাসিমটোমেটিক পেশেন্ট চারিদিকে আছে, যার জন্য নাম্বার এত বেশি, এই কারণে যখন ধরেন আপনি বাইরে, এখন তো যেমন আমরা বাইরে বলতে গেলে ধরেন গ্রসারি শপে যাচ্ছি মেইনলি, তো ওখানে গ্রসারি শপে বা ভেজিটেবল শপে যেখানে যাচ্ছেন, যখন আপনি বাইরে যান, আপনি যদি মনে করেন যে আরেকজন লোক তো হয়তো ওই জিনিসটা টাচ করেছিল, তা আপনি যদি জাস্ট কল্পনা করেন যে এখানে প্রতিটা জিনিস কাদা দিয়ে মাখা আছে, তা আপনি যখন ধরছেন জিনিসটা আপনার হাতে কাদা লাগছে, তখন এই কাদাওয়ালা হাত যখন আপনি আবার গায়ে লাগাচ্ছেন, আপনার জামার মধ্যেও লাগছে, আপনার ড্রেসের মধ্যেও লাগছে, তো তখন মনে করবেন এই কাদাওয়ালা হাতটা তো আপনি মুখে দিবেন না, কারণ আপনি তো চাবেন না যে আপনার মুখে কাদাটা লাগুক। তা এই হাতটা নিয়ে যখন আপনি বাসায় যাচ্ছেন বা সামনে কোনো অ্যান্টিসেপ্টিক পেলে আপনি হাতটাকে ক্লিন করলেন, বাসায় গিয়ে আপনি যখন ওই হাতটাকে আগে ক্লিন করে বা ড্রেসটাকে ঠিক এমনভাবে চেঞ্জ করেন যে জাস্ট কল্পনা করেন যে আপনার গায়ের উপরে অনেক কাদা লাগানো আছে, আমি এমনভাবে চেঞ্জ করবো যে কাদাটা যাতে আমার গায়ে না লাগে, জাস্ট ওই কাপড়টা নিয়ে আপনি ওয়াশিং মেশিনে ঢেলে দেন, ওয়াশ করেন। ইটস এ সেফটি, মানে সেফ প্র্যাকটিস। এটা যদি করতে পারে, আমার মনে হয় আমাদের এটা অনেক দিনই করতে হবে।
আস্তে, আস্তে। কারণ কোভিড নাম্বার এখন মানে খুব সহজে 0 তে আসবে না লাইক লাস্ট টাইম। এটা সময় নিবে। তা আমরা যদি এই প্র্যাকটিসটা করি, আমরা নিজেদেরকে আমরা ভ্যাকসিন আছে বলেই যে আমরা সবাই এখন খুব প্রটেক্টেড, আমরা ফ্রিলি ঘুরবো, এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আচ্ছা, আমরা আমাদের একটা শেষ প্রশ্ন ডক্টর শায়লা আপনার কাছে, সেটা কাশফিয়া হায়দা করেছেন। I have taken first dose. After that, I am feeling dizzy, extreme headache most of the time, and sore throat. Do you think these are normal or vaccine side effects? হ্যাঁ, ভ্যাকসিনের অনেক রকমের এটাকে সাইড এফেক্ট বলতে কি, এটা অনেকের হচ্ছে যার মানে আপনি যখন একটা ভ্যাকসিন নিবেন, আপনার বডিতে একটা যখন রিঅ্যাকশন হবে, সেই রিঅ্যাকশনে কিছু রেসপন্স তো আপনার বডিতে আসবে। তার মানে হেডেক, সোর থ্রোট, যেমন একটা ভাইরাস ঢুকলে যেরকম হয় সেরকম হবেই। তার মানে আপনি এটা রিপ্রেজেন্ট করে যে ভ্যাকসিনটা আপনার বডিতে কাজ করছে। বাট আল্টিমেটলি আপনি ২ দিন পরে এই জিনিসটা রিজলভ হয়ে যাচ্ছে। তার মানে এটা ঠিক আছে। আপনি ইউ ক্যান টেক সেকেন্ড ডোজ। বাট এমন যদি হতে পারে যে আপনি অ্যাস্ট্রাজেনিকা নিয়েছেন, তার সেটার জন্য আপনার সিভিয়ার হেডেক হচ্ছে, এটা ভালো হচ্ছে না, তখন অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে। কারণ আমরা সবাই জানি যে অ্যাস্ট্রাজেনিকার একটা ব্যাড সাইড এফেক্ট আছে, হুইচ ইজ এ ব্লাড ক্লট। যদিও এটার নাম্বার ইজ ভেরি, ভেরি রেয়ার। বলে যে এটা 2 পয়েন্ট মানে একটা কেস এভরি ২.৫ লাখ পেশেন্টের মধ্যে, 250,000 পেশেন্টের মধ্যে একটা কেস হয়তো দেখা যাচ্ছে। ওয়ারাস আপনি যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান, তাহলে দেখা যায় যে এটার মানে ব্লাড কলের চান্স হলো 1 in 1000। তাই সুতরাং এটা মনে করবেন যে, কিন্তু যদি দেখা গেল যে আপনি নিয়েছেন অ্যাস্ট্রাজেনিকা নিয়েছেন, আপনার সিভিয়ার হেডেক হচ্ছে, ভালো হচ্ছে না, অবশ্যই আপনার হাসপাতালে যেতে হবে। এবং হাসপাতাল তখন জানে ওরা কি করতে হবে। এমার্জেন্সি ডিপার্টমেন্ট ওরা জানে যে কোন টেস্টটা করতে হবে টু চেক দ্যাট ব্লাড ক্লট ইন দ্য ইট ইউজুয়ালি কল্ড সেন্ট্রাল ভেনাস থ্রোম্বোসিস, ওইটা চেক করার জন্য। তো এটা হলো তখন যদি আপনার ওই ভ্যাকসিন দিয়ে আপনার ব্লাড ক্লটটা হয়, তখন আপনাকে সেকেন্ড ডোজটা বলবে না যে অ্যাস্ট্রাজেনিকা নিতে, তখন আপনাকে বলবে অন্য ভ্যাকসিন নিতে। সেম জিনিস আপনার যেটা আরেকটা সাইড এফেক্ট যেটা ফাইজার দিয়ে হচ্ছে, সেটা হলো আপনার হার্টের ইনফ্লামেশন। সেটা আমরা ইদানিং কয়েকটা কেস দেখেছি। সেটা হলো যে আপনি ভ্যাকসিন নিলেন ফাইজার, আপনার চেস্ট পেন হচ্ছে, পালপিটেশন হচ্ছে, পাউন্ডিং ফিল করছেন। তো এরকম আমাদের প্রতিদিন ধরেন প্রায় অনেক পেশেন্ট আসে, ২০টার মতো পেশেন্ট আসে এই একই কমপ্লেইন্টে যে ২ দিন আগে আমি ফাইজার নিয়েছি, আবার এটা ম্যাক্সিমাম কেসে দেখা যাচ্ছে যে ওগুলি ক্লিয়ার, ওদের হয় না ইনফ্লামেশন, বাট ইনফ্লামেশন হতে পারে। তো তখন আপনাদের ওই সিমটমটা হলে অবশ্যই আপনারা আসবেন। তাছাড়া জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, ডিজিনেস, এটা ভ্যাকসিনের ইট রিপ্রেজেন্ট করে ভ্যাকসিনটা কাজ করছে, যদি এটা খুব মাইল্ড ফর্মে থাকে এবং এটা যদি আসতে ভালো হয়ে যায়। বাট ইফ ইট ইজ সিভিয়ার ফর্মে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের অ্যাডভাইস অথবা হসপিটালে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক ইনফরমেশন আজকে দিয়েছেন, যেগুলো আমাদের জানার ভীষণ দরকার ছিল। সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। আমাদের অনলাইনে যারা দর্শক আছেন তারা সবাই খুবই বলছেন যে হেল্পফুল অনেক ইনফরমেশন পেয়েছে আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শায়লা। আমিও আনিসুর রহমান ভাই এবং sydneyBangla.com এবং banglasydney.com এবং আপনাকে ওইসব ব্যাপারে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ করার জন্য এই প্ল্যাটফর্মে। না, ধন্যবাদ আপনাকে। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি এখন আনিসুর রহমানকে বলবো, আমরা যে প্রতিবারই কিছু ভিডিও পাই, আমরা অনুরোধ করেছিলাম যারা বাসায় কি করছেন না করছেন এই কোভিড সময়ে অনেক রকম ভিডিও বানাচ্ছে। আমাদের এখন ছোট্ট একটা ভিডিও আনিসুর রহমানকে বলবো একটু দেখানোর জন্য আমাদের অনলাইনে দর্শকদের জন্য। কোভিড-19 2019 থেকে নিয়ে 2021 পর্যন্ত এর বয়স প্রায় 2 বছর হতে চলল। ঠিক 2 বছর বয়সী একটি ছোট্ট বাচ্চা রয়েছে আমার ঘরে। এই বয়সী বাচ্চাদের তো এখন খোলা আকাশের নিচে প্রকৃতির সান্নিধ্যে হেসে খেলে বেড়ানোর কথা। কিন্তু করোনা এদের জীবনেও ছন্দপতন ঘটিয়েছে। বিঘ্ন ঘটেছে এদের স্বাভাবিক বিকাশে। 4 দেয়ালের মাঝখানে আটকে পড়ে গেছে এই শিশুগুলো। লকডাউনে আমার কত কাজ, আমাকে রান্না করতে হয়, বসে থাকার সময় কোথায়, ঘর পরিষ্কার করতে হয়, কাজের ফাঁকে ফোন করে সবার খোঁজ নিতে হয়, কত ব্যস্ত থাকি সারাদিন, এত কাজের পরে আবার বাবার অফিস শেষে
তার সাথে অ্যালাউ করতে হয়। আর যখন আমার কোনো কাজ থাকে না, তখন আমি মনে সুখে লাফালাফি করি। বাহ! আমরা দেখলাম ছোট্ট এই ২ বছরের বাচ্চাটা কিভাবে তার সময় কাটাচ্ছে। সত্যিই আসলে আমরা যারা গত ৩ মাস ধরে লকডাউনের মধ্যে আছি, বিশেষ করে যাদের ঘরে ছোট, ছোট বাচ্চা আছে, আম যাদের হয়তো ব্যাকয়ার্ড নেই, যারা হয়তো যেতে পারছে না বাইরে, তাদের জন্য বিষয় সময়টা আসলেই অনেক কঠিন একটা সময়। কিন্তু তারপরে মারা তাদের যত্ন, তাদের ভালোবাসা এবং সমস্ত কিছু উজাড় করে দিয়ে বাচ্চাগুলোর পাশে থেকে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করেই বড় করার চেষ্টা করছে। আম ধন্যবাদ প্রীতুকে এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে পাঠানোর জন্য। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ডক্টর তানভীর আহমেদকে। ডক্টর তানভীর আহমেদ কেমন আছেন? Hey Jess, Assalamualaikum. How are you? আমার বাংলা তো তেমন ভালো না, so I will speak in a mix of English and Bangla. নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। Apologies. তানভীর আহমেদ আমাদের বাংলাদেশি বর্ন অস্ট্রেলিয়ান সাইকিয়াট্রিস্ট। শুধু উনি সাইকিয়াট্রিস্টই নন, উনি একজন তুখোর লেখক এবং তুখোর টেলিভিশন প্রেজেন্টার অ্যাজ ওয়েল। তানভীর আহমেদের কাছে আমাদের অনেক প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমি কি খুব তাড়াতাড়ি কথা বলছি তানভীর? না, অসুবিধা নেই। বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, বোঝানো অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কোভিড রিস্ক ডিসক্রাইব করতে গিয়ে আমরা দেখেছি বারবার যেটা যে কোমরবিড প্রেজেন্টেশন যাদের আছে তাদের জন্য বলা হচ্ছে কোভিড-19টা অনেক বেশি রিস্কি। কিন্তু যেমন যাদের হার্টের অসুবিধা আছে, যাদের ক্যান্সার আছে, যাদের ডায়াবেটিস আছে, বলা হচ্ছে কোভিড-19টা তাদের জন্য অনেক বেশি রিস্কি। কিন্তু আমরা জানতে চাইছি এই কোমরবিড প্রেজেন্টেশনটা কেবলই কি ফিজিক্যাল যাদের এই ধরনের সমস্যা ইলনেস আছে তাদের জন্য, নাকি যাদের মেন্টাল হেলথ ইস্যু আছে, বা যদি বলি ব্রেন হেলথ, যদি আমি বলি মেন্টাল হেলথ, এদের জন্যেও কোভিড-19টা অনেক বেশি রিস্কি? The way I would preface that is physiologically, we would think that the extra risks from COVID are linked to all other physical conditions, namely diabetes, obesity, anything that reduces the immune system, whether it's cancer or certain medications. And this is very relevant to the Bangladeshi community. When we look at the biggest Bangladeshi communities in Britain, America, Canada, Bangladeshis were amongst the most affected ethnic communities in the Western world. And a significant reason, মানে বড় কারণ হলো যে আমাদের ডায়াবেটিসের incidence is very high, amongst the highest of any ethnic groups. So this is especially relevant to our community. But when we look at beyond the physical health, আমরা যদি এই মানসিক রোগ চিন্তা করি, look, I think the risk there, I would say that the risk is not overt. So it's not a direct association with psychiatric illness. The key areas that it might be linked, those with serious mental illness, one, they're more likely to have some of the other physical conditions because of the medications. I'm talking about the seriously mentally ill who are on long-term medications. But the other I think the other key reason some people with mental illness may be at better risk because they're less likely to undertake the appropriate restrictions. So they may not fully understand the various measures that you need to take to avoid the illness, be it social distancing, mask, that kind of thing. Mm-hmm. And they're also more prone to, I guess you could say, conspiracy theories. They're more prone to those kinds of thinking that may make them at risk. We heard very well from Shailapa before her. She explained very well the various types of patients that are most likely to present, namely the vaccine hesitant, or some people who don't even believe in the illness. And this only, I see some of these patients and they exist across all groups. But yeah, I think they will be overrepresented among those with some sort of mental illness, be it an anxiety disorder, psychotic, etc. So I think that would be the key area that they're more vulnerable
So it's not the same direct risk as if they have certain physical illnesses. আমরা দেখছি যে কোভিড এর কারণে সুইসাইডাল আইডিয়েশনটা অনেক বেড়ে গেছে। আসলে কি বেড়েছে, বা যদি বেড়ে থাকে আসলে এটা কারণটা কি আসলে? Look, I think it is worth thinking about the bigger social impacts of something like the pandemic, and I think it's worth thinking of I think it is transformative to our social relations. Like on one level, there's an economic recession, but there is also a social recession of sorts. Now, if we look at it in our house, all our relationships are somewhat transformed. If you're married, you're often spending more time with your partner, your children, and some of that is positive. There's no question for many families that will be positive. There'll be other families where that becomes problematic, especially if there are pre-existing tensions. I think that's something I see in my work, where I think families where there is already some sort of tension, that can get magnified. It is said the pandemic accelerates pre-existing historical trends. So, I mean, the most obvious is the rush to digital we see in businesses and all sorts of delivery of services. But you could almost say that with relationships too. I think in some ways, whatever the trends were in some of your relationships and some of these social trends, I think the pandemic has highlighted that. So whether it's a problematic marriage, the pandemic may magnify that. The other key area is amongst children. So when you talk about suicidal thoughts, self-harm has clearly increased. So self-harm is not always the same as suicidal thoughts or suicide attempts, but that has clearly increased, especially the statistics are most notable in Victoria from last year. The Sydney Teoaki, obviously, we've seen a similar statistical increase. But that also is a acceleration of a historical trend, particularly in the last 10 or 20 years. And this is arguably one of the more interesting aspects of Western society, that we're seeing this increase in youth mental illness. Self-harm and eating disorders is the most obvious one. And are those trends playing out in the Bangladeshi community too? To some extent, yes, that perhaps not the same levels around self-harm and eating disorders, but in terms of having possibly high levels of anxiety disorders or school avoidance, various things. I can't point to statistics, but I suspect some of the broader trends that seem to be happening in Western society are also playing out amongst Bangladeshi communities as well. And I guess that one thing I would say there, I guess a risk throughout this pandemic, especially for developing children, is something of a retardation of social skills in particular, because they don't necessarily see face to face. They're missing some of the independent play that's very important for adolescents in particular, teenage kids. And it's something I've said before. Overall, probably one of the things as a culture, and this is probably all ethnic groups and certainly Asian ethnic groups, we sometimes underplay the importance of social skills and social and communication skills. We underestimate the importance of that. And that may be a risk for our community, because we already tend to underestimate some of that. It is possible some of that will worsen throughout this period of lockdown and not attending school and not seeing other children face to face. So that is something I think important to consider. There's one question. What is the difference between self-harm and suicidal tendencies? Look, this is a long and complicated question, but I will give a summary. So most of us will understand the meaning of suicidal thoughts. The way risk will vary. It's not completely abnormal for us to have hypothetical, casual thoughts of suicidal. It's much more serious when we make plans and those thoughts remain for a long time. However, self-harm does not always link to actually having suicidal thoughts. Sometimes self-harm, and often self-harm, is more an expression of distress or frustration. It's often related to rage
and frustration turned inward. So it's almost like an inability to express a type of distress in a healthy way, and it's turned inward. So this is, and people who do it often talk about a sense of relief when they do cut or whatever they do. And I hope this isn't upsetting to anybody listening to this. So, I'll speak about it very technically. So there is a clear difference. Sometimes self-harm can be linked to suicidal thoughts, but sometimes they can be entirely separate. So it is an important distinction, and thank you for asking. I think there's another question, Ria Mizan. What type of issues have you come across in youth in pandemic era? Well, I mean, they're not necessarily terribly different. I mean, look, I think overall we know that certain divisions have been exacerbated by the pandemic, and the obvious one is the generational one, that the youth are especially affected. Economically, a lot of the jobs, be it hospitality, tourism, arts, dominated by young people. And then obviously not being able to attend school is a very, is a very important one for not being able to develop socially. And it is likely there'll be an academic effect as well. I mean, I don't think the learning will be quite as good. I mean, we'll be able to tell in the longer term. And look, and in terms of pre-existing inequalities, I mean, you only have to look at Bangladesh. I think they've only just gone back to school in the past week. So schools have been closed for a year and a half. So the damage done to youth, both in the developing and developed world, is huge. So in terms of the disorders you're more likely to see, there'll be elements of frustration and things that you've previously seen, like self-harm, substance abuse, eating disorders, heightened anxiety. But I think the longer term may be not so much what you see outwardly, but from a lack of. So it might be from not having developmental opportunities that they might miss out. And that might show up later, that they are retarded somewhat, be it intellectually, their academic progress, or their social progress. So some of this will play out in the future. Now, look, I think overall people are resilient, and there's every chance that they will be. A few months out of school, I think they can make up for the most part. But I think it's the children that are already struggling. They are some of the ones that may fall behind further. There's another question, Tanim. Some of us get depressed over the fact of not able to visit and hold our elderly parents and family till international borders open. What is your advice on managing this? Well, look, you don't need to be a psychiatrist to recognize these kind of difficulties. It is very interesting. It does challenge our notion of just living in the Bangladeshi diaspora, because we do have, suddenly we're more distant from our relatives. We can't travel to the same extent. And I think one of the big problems in mental health that you see in the Bangladeshi community is, especially new arrivals, but we're a very traditional culture. We very much exist in terms of family, clan, tradition. So when many people who come to Australia, particularly in their first decade or so, it's a big challenge, but suddenly being thrust into quite a different social organization, lacking that broader extended family or the broader sense of community, often not having the best English or not being able to drive. So that's a typical presentation that you see amongst Bangladeshi patients, and they're more likely to present with physical symptoms. They're more likely to present they're more likely to present with physical symptoms. But then when you examine it, there is an actual evidence of a physical illness, and it turns out it is psychological. Mm-hmm. So in terms of, I do agree that our relationship to Bangladesh is obviously challenged, and we almost have to try harder, in the same way that we have to try extra hard to maintain our social relationships from afar, and obviously through technology, much like your show is doing. This is an excellent way to connect ourselves, connect each other. But look, I mean, I think with modern communications technology, the reality is we can do this far better than ever before, be it phones and Facebook, you name it. So my impression is most Bangladeshis
it's really not being able to visit, and also feeling that you're a little bit helpless. Like, yes, we can possibly send money, but arguably the difference between living in a very wealthy Western country, and the difference between that and our relatives in Bangladesh is especially stark right now. You know, we have access to the world's best healthcare. We're thoroughly subsidized by the government in the event of any financial stress. So there's almost an element, I mean, I wouldn't call it guilt, but in terms of the gap between our lives and our brethren, our fellow Bangladeshis, it's especially stark. And I think it's worth making an interesting comment here about diaspora communities. The Australian Bangladeshi community is a little bit different in that it tends to be highly skilled. So it's a very professional sort of class. So it is interesting to see, and it's a reflection that Australia and New Zealand have done very well in managing the pandemic. But I think that's an interesting point, that Bangladeshis would have been overrepresented in deaths in both North America and in Britain. But I suspect we would have done very well locally, and I'm aware of very few deaths locally from our community. So I think that's a great success, both to the broader Australian community, but also I think us as well, in terms of getting vaccinated, getting the message out. I think that's been a good success. I think Martin একটা প্রশ্ন করেছে, will we ever go back to the life that we lived before? What kind of new behavioral patterns you are expecting to see in the future? John Martin, এটা তাই না? আমার প্রশ্নটা সে করে বসে আছে। Thank you, look, I mean, I don't think I know any better than you would, John, but look, I think there will certainly be a big urge to go back to similar patterns. There will clearly be changes in, you know, the work is the obvious thing, that we're likely to be spending more time at working from home. I mean, how will it affect our relationships? Look, there will be a big yearning. I mean, the physical contact, it does show that how much we need physical human contact. So there'll be massive demand for that. Events, how we gather together, you know, these things have been deeply dealt a big blow. Look, I think there'll be some small variations. I don't think there'll be dramatic variations. I think there've been some positives. I think many of us are now connected more to the local. If we're staying at home more, we're also more connected to our local environments. And I do hope some of that remains. Many of us who weren't very good at digital communications, I think that's improved. So I do hope we can find a good balance on the other side with our digital, home-based local versions of ourselves and our engagement with the wider world. I mean, I hope it builds a degree of collectivism. I know internationally, who have obviously suffered much more, there's a much greater appreciation of public service, sort of collective good. You look at the NHS in Britain, things like that. So, I mean, that may be a force for good. And that is something that's happened in the past. I know many of public services in the Western world historically came in partly after the influenza epidemic and between the two world wars. So it does accelerate certain feelings in society. So I think there will be fundamental changes, and they will become a little bit clearer. Australia, I think there is always in that tendency that Australia can be quite inward looking sometimes, and there is a risk of that here. We have cornered ourselves off from the rest of the world quite significantly. And historically, there have been periods when Australia can do that. And in some ways, it's up to groups like us to push the fact that, I mean, Sydney's the most international city in Australia. So we have a role to help the country reconnect globally once more as it opens up. তানভীরের কথা শুনলে আমাদের শুনতে ইচ্ছা করবে, বারবার শুনতে ইচ্ছা করবে, এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করে তানভীর। একটা প্রশ্ন, সেটা হলো কোভিডের কারণে যখন COVID-19 ভাইরাসটা যখন ছড়াচ্ছে, আমরা বারবার হাত ধুয়েছি, বারবার কাপড় বদলাচ্ছি, বারবার ঘর পরিষ্কার করছি, একই কাজ বারবার করেছি এবং খুব আমরা
কনশাস আছি যে কিছু যেন না হয়, এর কারণে কি আমাদের কোনো অবসেসিভ ডিসঅর্ডার বা এই ধরনের কোনো কিছু পরে কি ডেভেলপ করবে? No, I don't think so. Look, I would want to hope that some of these things will be good. Like if you look at Asia, you know, most of us have travelled through, you know, be it Hong Kong or Japan, and they are obsessively clean, and we can see why. You know, that many of them have actually gone through these types of pandemics more often than we have. So it is possible that some of these longer term habits will be healthy to an extent. But look, I think you'll find that many of us will quite rapidly go back to most of our old habits. Now, some of them we may keep, and some of them will be healthy. But I think very quickly we won't want to wear masks. We won't want to social distance. There'll be a period of transition, but I don't think it will last. I don't think it will last long. থ্যাংক ইউ সো মাচ ডক্টর তানভীর। আপনার ব্যস্ত সময় থেকে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা জানি আপনি ভীষণ ব্যস্ত। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার কথা শুনতে আমাদের সবার ভীষণ ভালো লাগে। উই আর সো প্রাউড অফ ইউ, এবং হয়তো ভবিষ্যতে আবার এই ধরনের অনুষ্ঠানে আপনাকে আমরা আবার পাবো। থ্যাংক ইউ সো মাচ। Thank you. Khub sundar program. Congratulations on your program. থ্যাংক ইউ। এবারে আমরা অনেক কথা শুনলাম, ভালো ভালো অনেক কথা শুনেছি আমরা। এবার একটা গান শুনলে কেমন হয়? আমাদের মনটাকে একটু গান দিয়ে ভেজাই। গানের বদলে ভিডিও শুট দেখতে পারলে তো আরো ভালো হয়, কি বলেন? চলেন বরঞ্চ ভিডিওটাই আগে দেখে ফেলি আমরা। আমরা এখন যা ভিডিও দেখছি, উনি হচ্ছেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফাকে হয়তো অনেকেই চেনেন, অনেকেই গোলাম মোস্তফা অনেকদিন থেকে অস্ট্রেলিয়ার একজন প্রবাসী বাঙালি। গোলাম মোস্তফা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাথে জড়িত আছেন, পড়াশোনা করাচ্ছেন বাংলাদেশি ছেলে মেয়েদের, এবং বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে উনি কাজ করছেন। তো গোলাম মোস্তফাকে আমরা জানতে চেয়েছিলাম এই কোভিড এর সময় আসলে উনি কি করছেন, ওনার এই ব্যস্ততা, ওনার এই ফিল্ম বানানো, ওনার স্টুডেন্টদের পড়ানো, ইন্টারন্যাশনাল ওভারসিজ থেকে বাংলাদেশি ছেলে মেয়েদের পড়ানো, কিভাবে কি করছেন উনি। তো আমরা চলেন গোলাম মোস্তফার কাছ থেকে একটু শুনে নি উনি কি করছেন এই কোভিড এর সময়। অবসরে কি করি মানে এই লকডাউনের সময়টার কথা বলছেন? সময় পাচ্ছে কোথায়? এখান থেকে বাংলাদেশে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, নিজের ফিল্মের কিছু প্রি প্রোডাকশনে কাজ করছি, স্ক্রিপ্টগুলো আবার রিভিউ করছি, আর তাছাড়া নিজের জন্য প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রস্তুত হচ্ছি। পুরোনো বইগুলো নেড়ে চেড়ে দেখি, কিছুটা সময় কাটে ঘরের পিছনে গাছপালাগুলা দেখা, যত্ন নেয়া। গাছের মালিক গাছের সাথে গল্প করে, আমি বরং হেঁটে আসি, দুই দিন কেটে যাচ্ছে। তবে স্টেজের অভিনয়টা খুব মিস করি। গোলাম মোস্তফা এই কোভিড এর লকডাউনে কি করছেন আমরা দেখলাম। আমাদের ইচ্ছে আছে, আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি, গোলাম মোস্তফা, আশিস দা এদের কথা অনেকে শুনতে চেয়েছেন। হয়তো নেক্সট পর্বে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আপনাদের সাথে কিছু গল্প করার জন্য, কিছু কথা শোনার জন্য। আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষ হয়ে গেছে, তবে শেষে আমরা চলুন একটা গান শুনি এবং গানটা দিয়ে আমাদের মনটাকে ভিজিয়ে নিই। লুৎফা আছে আমাদের সাথে। লুৎফা, আপনি গান অনেকদিন থেকে নিশ্চয়ই? জি, ছোটকাল থেকেই গান শিখছি। আচ্ছা, লুৎফা কার কাছে গান শিখেছেন? আমার প্রথম হাতে খড়ি, ওনার নাম শান্তিময় চক্রবর্তী, সিরাজগঞ্জে। আমার বাবা চাকরি করতেন, গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো বিভিন্ন দেশ মানে জেলায় ঘোরা হয়েছে আমার। তো সিরাজগঞ্জে প্রথম টিচার উনি, আমার বাসায় এসে আমার গান শেখাতেন। আচ্ছা, অনেক ভালো লাগলো লুৎফা। চলেন আপনার গানটা আমরা শুনি এবং আপনার গানটা দিয়ে আমাদের মনটাকে আমরা ভেজাই। জি, আমি আজকে লতা মঙ্গেশকরের আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমী গানটা গাচ্ছি।
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোলার গানার নয় ওগো প্রিয় মন খুলো বাহুলো পৃথিবী তোমারে যে চায় আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোলা গানার নয় ওগো প্রিয় মন খুলো বাহুলো পৃথিবী তোমারে যে চায় আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসো সারা বিশ্বের বেদনার স্পন্দন আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসো সারা বিশ্বের বেদনার স্পন্দন ধরণীর তুলি হোক চন্দন ঠিকাদার মাথে আজ পড়ে না পড়ে না পড়ে না আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোলার গানার নয় ওগো প্রিয় মন খুলো বাহুলো পৃথিবী তোমারে যে চায় কার ঘরে প্রদীপ জ্বলেনি কার বাঁচার মেলেনি কার নেই আশ্রয় ভরসা দিন কাটে ফাঁকের ভরসায় কার ঘরে প্রদীপ জ্বলেনি কার বাঁচার মেলেনি কার নেই আশ্রয় ভরসা দিন কাটে ভাগ্যের ভরসা তুমি হও একজন তাদেরই কাঁধে আজ তার ভর তুলে নাও তুলে নাও তুলে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোলার গানার নয় ওগো প্রিয় মন খুলো বাহুলো পৃথিবী তোমারে যে চায় আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোলার গানার নয় ওগো প্রিয় মন খুলো বাহুলো পৃথিবী তোমারে যে চায় অসাধারণ লুৎফা খালেদ আপনাদের আমাদের প্রবাসে আছেন আপনাদের এই চমৎকার গান এই যে এত সুন্দর উপস্থাপনা সবকিছু মিলে আমরা মনে হয় যে আসলে না বাংলাদেশেই আছি বাংলাদেশের মানুষগুলোর সাথেই তো রয়েছি মনে হয় না যে প্রবাসে আছি থ্যাংক ইউ সো মাচ ভালো আপু থাকেন লুৎফা আপনার গান শুনতে ভীষণ ভালো লাগলো সবাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে এবং অনেক প্রশংসা করছে আপনার গানের থ্যাংক ইউ ভালো থাকেন আবার দেখা হবে নিশ্চয়ই অবশ্যই তানিম বলেছে দারুণ কণ্ঠ অনেক শুভকামনা লুৎফা আপাকে আসলে অনেক সুন্দর কণ্ঠ না বললে বুঝতেই পারতাম না যে লতা গাইছে না কে গাইছে থ্যাংক ইউ মৌসুম আপু আর আনিস ভাইকে আমার থ্যাঙ্কস যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে অনলাইনে ছিলেন আমাদের অনুষ্ঠান দেখলেন ভালো লাগলে অবশ্যই তো আমরা জানতে পারছি সাথে সাথে এই অনুষ্ঠানটা আবারও থাকবে আনিস রহমানের ফেসবুকে আপনারা গেলে এই অনুষ্ঠান দেখতে পাবেন বোধহয় বাংলা সিডনিতেও এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন চাইলে আবার
ভালো থাকেন, আবার দেখা হবে আগামী শনিবার রাত 8:30টায়।